আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্টার্ট করছি। আমার আরেকটা ক্লাস ছিল অ্যাকচুয়ালি, সো আমার একটু লেট হয়ে গেছে। তো স্টুডেন্টরা জয়েন করেছে মোটামুটি 15 15 16 জন স্টুডেন্ট হয়ে গেছে। ওকে, ফাইন। সো আই থিঙ্ক আই ক্যান স্টার্ট ইট। আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার হচ্ছে লাস্ট 2 সপ্তাহ ধরে ক্লাস হয়নি। কিছু অফিসিয়াল কাজ, তার থেকে কিছু পার্সোনাল রিজন ছিল, যার কারণে ক্লাসগুলো নাও হয়নি। তো আপনারা মনে হয় অবগত আছেন যে আপনাদের মার্চের 18 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে। তো ইনশাল্লাহ এর আগে আমাদের ক্লাস যতটুকু সিলেবাস আছে আমরা কভার করে ফেলবো, সমস্যা হবে না। লাস্ট 2 সপ্তাহ ক্লাস নাও হয়নি, আমার কিছু পার্সোনাল রিজন ছিল, প্লাস হচ্ছে অফিসিয়াল কিছু কাজ, সেগুলো ছিল, সব মিলাই নাও হয়নি। হোপফুলি আমরা এখন থেকে মোটামুটি ফুল ফুল রিদমে কন্টিনিউ করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আর যেভাবে ক্লাস করে, মানে যেভাবে ক্লাস কমফোর্টেবল সেভাবে ক্লাস না হবে। যেমন আপনাদের মেসেঞ্জার গ্রুপ দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে মোটামুটি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়। আর কিছু ব্যস্ততার কারণে আমি হচ্ছে ওই, আমি যেরকম বলে রেখেছিলাম যে গুগল সাইটে আমার জিনিসগুলো থাকবে, বা হচ্ছে আমি আপনাদের যে নোটস দিয়ে দেওয়া, ওইগুলো আমার দেওয়া হয়নি। বাট আমি এখন থেকে আমি ইনশাল্লাহ নেক্সট 2 দিনের মধ্যে আপনাদের যে নোটস বা যে বই বা যে জিনিসগুলো আপনাদের লাগবে পড়ার জন্য, যেহেতু সময়ও বেশি নাই, সেই জিনিসগুলো আমি আপলোড করে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, আর আমার গুগল সাইটে তো থাকবেই। ওকে। আচ্ছা, ঠিক আছে। লাস্ট দিন আমার মনে হয় 2 সপ্তাহ আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ডেফিনিশন এন্ড কনসেপ্ট, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, কোভালেন্ট বন্ডিং, এনার্জি লেভেলস, এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল কাকে বলে, এন টাইপ, পি টাইপ, ডোনার অ্যাটম, এক্সেট্রা অ্যাটম, মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। আমরা 1 2 3 এই যে যে টপিক বা সাজেশন যেটাই বলি আমরা, 1 2 3 আমরা কভার করেছিলাম। ঠিক আছে। সো আমরা নো অ্যাপ্লাইড বাইস থেকে শুরু করব। নো অ্যাপ্লাইড বাইস থেকে শুরু করবো না, আমি ফার্স্ট ক্লাসে যে জিনিসগুলো করেছি সেগুলো আরেকবার রিক্যাপ করবো বা একটা রিভিউ করে যাব, কারণ হচ্ছে এটা 2 সপ্তাহ আগে হয়েছে। আমার মনে হয় অনেক কিছুই হয়তো মনে নাই বা মনে নাও থাকতে পারে। সো আমি শুরু থেকে করব, তবে জাস্ট হালকা একটা রিক্যাপ করবো, এরকম হয়তো ডিটেলসে যাবো না, হালকা রিক্যাপ করে পেয়ে যাবো। আর ম্যাথস এর যে প্রবলেম আমি যেটা করি, আপনারা এর আগে তো আমার ক্লাস করেন নাই, অনলাইন ক্লাস ফার্স্ট সেমিস্টার করেন নাই, তো ম্যাথস এর প্রবলেম গুলো আমি হচ্ছে আলাদা করে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে দিই। আমার ওই যে ইউটিউব পেজ আছে, ওই পেজ এখানে দেখতে পারবেন যে ম্যাথস এর গুলো আমি আলাদা করে ইউজুয়ালি বোর্ডে করে আর কি সেটা দিয়ে দিই। এই এই সেমিস্টার অ্যাকচুয়ালি একটু পিছনে পড়ে গেছে বলতে কি, আমি ইউজুয়ালি আরো যেটা করি, ইউজুয়ালি আমি একটা প্রেজেন্টেশন নিই আপনাদের একটা প্রেজেন্টেশন নিই বলতে কি, কুইজ বা অ্যাসাইনমেন্টের পরিবর্তে কুইজ 15 মার্কস আর অ্যাসাইনমেন্ট 15 মার্কস, আপনাদের যেটা আছে 30 মার্কস, সেই 30 মার্কস এর জায়গায় আমি একটা প্রেজেন্টেশন 30 মার্কস। এই প্রেজেন্টেশনটা নেওয়ার মূল কারণটা হচ্ছে আপনাদের মোটামুটি মার্কস যাদের একটু কম হয়ে যায়, যাদের ঘাটতি না পড়ে। কুইজ অ্যাসাইনমেন্টে যেটা হয়, অ্যাসাইনমেন্টে মার্কসটা দেওয়া যায়, কিন্তু কুইজে দেখা যায় যে আপনাদের কুইজ দিলে দেখা যায় ম্যাক্সিমাম অ্যাটেন্ড করেন না। তারপর হচ্ছে 15তে কুইজ দিলাম, দেখা যায় কেউ পাচ্ছে 1, কেউ পাচ্ছে 2, এরকম হয় আর কি। তো প্রেজেন্টেশন নিলে যেটা হয়, আমি ইউজুয়ালি কেউ যদি প্রেজেন্টেশন অ্যাটেন্ড করে, জাস্ট অ্যাটেন্ড করে, স্লাইডস প্রিপেয়ার করে প্রেজেন্টেশনের দিন আসে বা অ্যাটেন্ড করে, তাহলে শুধু প্রেজেন্টেশন অ্যাটেন্ড করার জন্য 15-12 পাবে। আমি বলে রাখি, 15-12 পাবে। যদি 30-এ পরীক্ষা হয় তাহলে 30-এ 24 পাবে, জাস্ট শুধু অ্যাটেন্ড করার জন্য। আর তারপরে যদি ভালো হয় সেটার জন্য তো অবশ্যই 30-30 বা 30-29 ভালো মার্কস অবশ্যই পাবে। তো প্রেজেন্টেশনটা দেওয়ার মূল কারণ হচ্ছে স্টুডেন্টদেরকে মার্কসের দিক থেকে হেল্প করা। কারণ কারো যদি মার্কসটা কম না আসে বা কারো যদি গ্রেড পয়েন্টটা কমে না আসে কোনো কারণে,
মিড টার্ম বা ফাইনাল খারাপের জন্য যাতে এই জিনিসটা কভার আপ করা যায় এর মাধ্যমে, এটার কারণে প্রেজেন্টেশন না হয়। তো প্রেজেন্টেশনটা আমি ইউজুয়ালি যেটা করি মিড টার্মের আগে আগেই নিয়ে নিই। তো আপনাদের ক্ষেত্রে মিড টার্মের আগে আগে প্রেজেন্টেশন নেওয়া হবে না। নেওয়া হবে না কারণ হচ্ছে সেই সময়টা নাই আমাদের হাতে ছিল মাথা। আজকে মার্চের 4 তারিখ, মিড টার্ম আপনাদের শুধু 18 তারিখ থেকে। তো আমার হাতে এরকম সময় নেই। আমি প্রেজেন্টেশন যদি নিই সেটা অফলাইনেও নিতে পারি, অনলাইনেও নিতে পারি, সেটা হচ্ছে অবশ্যই মিড টার্মের পরে। ওকে, রুটিন বলতে রাহাত? ও এক্সামের রুটিন না, এক্সামের রুটিন তো এখনো ফিক্স করা হয়নি। তোমাদের কি সিএসসি থেকে রুটিন দিচ্ছে? আচ্ছা, না রুটিন আমি আমার ডিপার্টমেন্টে যেগুলো ডিপার্টমেন্টে এখনো এক্সামের রুটিন আমি দিই নাই বা পাবলিশ করি নাই। রুটিন ফিক্সও হয়নি। হোপফুলি নেক্সট উইকে হবে, 10-11 তারিখের দিকে আমরা রুটিনটা করে ফেলবো। তখন আমি দিয়ে দিব। স্যার আমি আসবি ট্রিপলি থেকে। আমরা যদি স্যার থিওরিক্যালি দেখি আমাদের খুব বেশি আগানো হয় না। এটা শুধুমাত্র আপনার সাবজেক্ট না, অল ওভার সব ম্যাক্সিমাম সাবজেক্ট এই অবস্থা, অনেক সাবজেক্ট গুলো এখনো ক্লাসই নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে স্যার মিড টার্ম কিভাবে কতটুকুর ভিতর হবে এটা সবার মনের মধ্যে একটা কোশ্চেন থাকে, এই গ্রুপে এটা নিয়ে কথা হয়। তো এটা যদি একটু ক্লিয়ার করতেন স্যার। আচ্ছা, আমার নলেজে নাই কোন কোন ক্লাস হয় না, আমাকে একটু কাইন্ডলি বলেন আপনাদের কোন কোন সেমিস্টারে কোন কোন কোর্সের ক্লাস হয়, মানে ম্যাক্সিমাম কোর্সেরই কি ক্লাস হয় না? স্যার কাইন্ড অফ এরকমই, আপনি ভালো ইনফরমেশনটা হলে সিআর এর কাছে পেতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি সেটা নিয়ে সব স্টুডেন্ট তো সব ক্লাস করে না, হ্যাঁ। তো এই জন্য বললাম যে এখনো অনেক ক্লাসই ওইভাবে শুরু হয় না। আচ্ছা ঠিক আছে, আমি বিকজ এইটা নিয়ে আমি স্যারের সাথে এখন পর্যন্ত ম্যাথের কোনো মানে ক্লাস পাইনি, আমি এটা হয়েছে কিনা সেটাও নোটিফিকেশন পাইনি, যদি হয়ে পারি এরকম। এরকম যদি হয় সেক্ষেত্রে আমি অবশ্যই সিআর সাথে তো কথা বলবি, আমি জানাবো বলার ব্যাপারে। কারণ হচ্ছে এখন মার্চের 4 তারিখ, 18 তারিখ থেকে আমাদের পরীক্ষা হবে। এখন যদি ক্লাস যদি এখনো পর্যন্ত যদি না হয় ওইভাবে, তাহলে এটা আসলে অ্যালার্মিং। সো এটা হওয়া দরকার খুব শীঘ্রই। থ্যাংক ইউ স্যার। আর স্যার পরীক্ষাটা স্যার কিভাবে হবে, মানে অনলাইনে এর আগে কিভাবে? পরীক্ষাটা অনলাইনে যেটা হয়, ত্রিপলিতে যেটা হয় ইউজুয়ালি দুই রকম পদ্ধতিতে হয়। একটা হচ্ছে যে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, কোশ্চেন কোশ্চেনটা স্টুডেন্ট 2 ঘন্টা সময় দেওয়া হয়, স্টুডেন্ট পরীক্ষা দিয়ে। ওপেন বুক কি হয়, কারণ এটা তো ওপেন বুক বলতে কি স্টুডেন্টরা দেখে দেখে হয় না। তো কোশ্চেনটা ওইভাবেই করা হয় যে ওপেন বুক দিলেও যাতে স্টুডেন্টরা যাতে শিখতে পারে সেভাবে কোশ্চেন গুলো করা হয়। এরকম সময় দেওয়া হয়, সেই সময়ের মধ্যে পিডিএফ ফাইল সেটা সাবমিট করা হয়, বা টিচারদের শিক্ষকদের মেইলে, বা সিআর এর কাছে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো টিচার এটা করে যে সিআর এর মাধ্যমে নেয়, সিআর কে দেয়, সিআর তার টিচারকে দেয়, আবার কোনো কোনো ক্ষেত্রে টিচারও ডিরেক্ট দেয়। ঠিক আছে, তো এটা একটা পদ্ধতি। আর সেকেন্ড যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে এমসিকিউ না হয় গুগল ফর্মে। গুগল ফর্মে এমসিকিউ না হয় বলতে কি, আমার মনে হয় যারা ত্রিপুলি আছে, ত্রিপুলি অবশ্য তোমরা কি দেলোয়ার হায়দার স্যার ছাড়া কোনো কোর্স করেছে ত্রিপুলি যারা স্টুডেন্ট আছে? আচ্ছা, সো ট্রিপলিতে যেটা হয়, আমরা গুগল ফর্মে পরীক্ষা নিই, গুগল ফর্মে এমসিকিউ পরীক্ষা। আমি এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, 45 মার্কসের এক্সামের ক্ষেত্রে দেখা যায় যে 20 মার্কসের দেখা যায় এমসিকিউ নেওয়া হচ্ছে, আর বাকি 25 মার্কস দেখা যায় যে 3টা কোশ্চেন গুগল ফর্মে, এরকম 3টা কোশ্চেন দেওয়া আছে, যে 3টা ম্যাথ দেওয়া আছে, সেই ম্যাথটা ছবি তুলে ওই গুগল ফর্মে আপলোড করার জায়গা থাকে, এখানে আপলোড করে দেয় স্টুডেন্টরা। তো এই বিষয়ে আমার একটা ইউটিউব ভিডিও আছে, আমি সেটা দিলে ক্লিয়ার হবে এই এক্সামের ব্যাপারে, গুগল ফর্মে এক্সামের ব্যাপারে। মোটামুটি ট্রিপল স্টুডেন্টরা গুগল ফর্মে এক্সামটা মোটামুটি এখন ইউজ টু, কারণ হচ্ছে লাস্ট 2 সেমিস্টার আমরা গুগল ফর্মে এক্সাম কন্ডাক্ট করেছি মোটামুটি, আর নর্মাল যে কনভেনশনাল মেথড সেভাবে কন্ডাক্ট করেছি। ঠিক আছে, এক্সকিউজ মি।
স্যার কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, না আমি মিউট করেছিলাম, আমি একটু ফোন এসেছিল। যাই হোক, আপনাদের পরীক্ষার ব্যাপারে কি ধারণা হয়েছে? কিছুটা বোঝা গেছে যে কি পদ্ধতিতে পরীক্ষা নিই? জি স্যার। হ্যাঁ, দুই পদ্ধতিতে না হয়। ইউজুয়ালি দেলোয়ার হায়দার স্যার হচ্ছে এই ফার্স্ট ফরম্যাট, যেটা যে আহ, পি আহ, হ্যাঁ, গুগল ফর্মে ইউজ টু স্টুডেন্টরা, সেটা আমি জানি। দেলোয়ার হায়দার স্যার ইউজুয়ালি পিডিএফ ফরম্যাটে নাই। আমাদের অনেক টিচারও নেই, সাকিব স্যারও নেই। আবার অনেক টিচার গুগল ফর্মেও নেই। আমি পার্সোনালি গুগল ফর্মে নিই। গুগল ফর্মে আমি দুই ভাবে রাখি, মানে রিটেন লেখারও একটা স্কোপ থাকবে, আবার এমসিকিউ থাকবে, দুইটাই থাকবে। ঠিক আছে। সো আপনাদের মিড টার্ম যেটা হবে, আমার পরীক্ষার ক্ষেত্রে গুগল ফর্মে আমি নিব। আমি গুগল ফর্মের টিউটোরিয়ালটা আপনাদেরকে দিয়ে দিব ইউটিউবে। ওটা দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি নিজে একটা টিউটোরিয়াল করছিলাম গুগল ফর্মে এক্সাম দেওয়ার ব্যাপারে। সো মিড টার্মটা আপনাদের এভাবেই হবে, অনলাইনে হবে, গুগল ফর্মে হবে। একটা সময়ের মধ্যে সময় দিয়ে দেওয়া থাকবে, তো তার মাঝখানে এমসিকিউ কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স। স্যার আমি করছি তো গুগল ফর্ম এক্সামের এর আচ্ছা, আগে। ঠিক আছে, তাহলে করলে তাহলে যারা করেছে তারা জানে, যারা করেনি তারা হয়তো বা জানে না। সবার জন্যই বলা। আর ফাইনাল অবশ্যই অফলাইনে হবে। ফাইনাল 60 মার্কস যেটা, সেটা অফলাইনে, নর্মাল এক্সাম যেরকম হয় সেরকম হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। আর কার কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ফাইনাল এক্সাম তো স্যার, ভার্সিটিতেই হবে তাই না? স্যার আমার একটু হ্যাঁ, জানার final- বিষয় ছিল স্যার। জি বলুন। স্যার ওই আমরা যে হায়দার স্যারের সাবজেক্টটা স্যার ওই অনেক পরে আবার দ্বিতীয়বার দিলাম স্যার। হ্যাঁ, এটার তো কোনো মার্কস আপডেট হয়নি মনে হয় এখনো। আমি আগেই বারবার ব্রাউজ করে দেখি যে মার্কস আপডেট হয়নি স্যার। এখন এটা কি করা যায় স্যার? আমি সেকেন্ড সেমিস্টারে স্যার, আর কেউ কেউ ফার্স্ট সেমিস্টারেও মানে ওই স্যারের একটু সমস্যা ছিল, মার্কস আপডেট হয়নি। আর সেকেন্ড সেমিস্টারে অনেকে আছে স্যার, এটা কি আপডেট হয়েছে কিনা স্যার? আমরা তো চিন্তায় আছি স্যার। এটা তো আইটি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চিন্তা করার কারণ নাই। কারণ এই জিনিসটা রেকর্ড তো আছে, হেদার স্যারের কাছে রেকর্ড আছে, উনি আমাকে পাঠাচ্ছে, আমার কাছে রেকর্ড আছে। আমার এখান থেকে যতটুকু করা সেটা আমি আইটিকে পাঠিয়ে দিয়েছি। আসলে হয় কি, এই যে পোর্টালের সার্ভিস আপনাদের, যে মানে আমাদের ইউনিভার্সিটির কথা একটু বলতে হয়, আমাদের পোর্টাল সার্ভিসটা একটু স্লো, বা আমাদের আইটির এই ব্যাপারগুলো এটা সহজে সমাধান হয় না। মানে স্যার আমাদের ম্যানুয়ালি স্যার দেন আমাদেরকে, ম্যানুয়ালি যেভাবে করা যায় তো বছর ব্যাপার ঝুলে থাকা যায় না স্যার। আমরা যখন পোর্টাল সার্চ করি দেখা যায় যে আমরা ফেল, নাম্বার নাই। তো এইটা তো স্যার যদি ফার্স্ট টু লাস্ট চলে যায়, যখন শেষ হয়ে যাবে তখন তো আমার এইভাবেই থাকবে স্যার। আমাদেরকে একটু কিভাবে আমরা স্যার আশ্বস্ত হইতে পারি স্যার? আমরা তো স্যার বিভিন্ন ব্যস্ত থাকি, তার ভিতরে যতটুকু সময় স্যার দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা তো স্যার কিছুটা মেন্টালি স্যাটিসফাই দরকার স্যার, নাহলে আমরা কিভাবে পড়াশোনাটা চালাই যাবো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এই ব্যাপারে অবগত আছি, আমি চেয়ারম্যান স্যারকে এই ব্যাপারে নোটিফাই করেছি। যদি প্রয়োজন হয় এটা ম্যানুয়ালিও করে ফেলা হবে। যদি পোর্টাল সাপোর্ট যদি এরকম আমরা না পাই, তাহলে সেটা ম্যানুয়ালিও করা হবে। তবে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনাদের জিনিসটা রেকর্ড আছে। এরকম না যে আপনাদের যে জিনিসটা রেকর্ড নাই, বা আপনাদের এই জিনিসটা নাই একদম, বা আপনারা এফ মানে যে আপনারা এফ হয়ে থাকবেন, বা আপনাদের এখানে যে একটা এফ হয়ে আছে, এরকম স্যার এই জিনিসটা এক্সকিউজ রেকর্ড মি আছে। স্যার, এক্সকিউজ মি স্যার, ওই রেকর্ডটা যেটা আছে স্যার এইটা একটু আমাদেরকে মানে হার্ড কপিটা দেওয়া যায় কিনা? কাইন্ডলি একটু এইটা ব্যবস্থা করেন স্যার, তাহলে আমরা স্যার নিশ্চিন্ত থাকি একটু। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি স্টুডেন্টদের কনসার্ন আমি বুঝতে পেরেছি। এই জিনিসগুলো আসলে আমার নিজের হলে আমি এই জিনিসগুলো নিয়ে কনসার্ন হতাম, যে আমার এখানে আমি পরীক্ষা দিয়েছি, স্যার হায়দার স্যারের এক্সাম আমরা 2বার দিছি। কুইজ মিট ফাইনাল দেওয়ার পরও আমার এখানে রেজাল্ট আপডেট হয়নি। তো এখানে রেজাল্ট আপডেটের ব্যাপারটা আসলে সত্যি কথা বলতে এটা আসলে কন্ট্রোলার সেকশন, আইটি সেকশন থেকে করে। এটা যদি ডিপার্টমেন্ট থেকে আমি যদি আমার সেই জিনিসটা করার ব্যাপারে আমরা যদি করার রাইট থাকতো, আমি সেটা করে ফেলতে পারতাম। তা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমার কাজ হচ্ছে কন্ট্রোলার কাছে পাঠানো মার্কস, বা কন্ট্রোলার কাজ হচ্ছে আইটির মাধ্যমে কনসাল্ট করে জিনিসটা আপনাদের পোর্টালে শো করা। তো এই কাজগুলো আমি যতটুকু বুঝতে পারি যে আইটির কারণে বা পোর্টালের কারণে, পোর্টাল সাপোর্টের কারণে জিনিসগুলো আটকে থাকে, মানে যতটুকু আমার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স যে স্যার আইটিতে টাকাটা তো স্যার ঠিক মতো পোর্টালে আসে স্যার, কত টাকা আমাদের পাবে কি সব এটা তো স্যার, কিন্তু শুধু আমাদের রেজাল্টের ব্যাপারে স্যার এটা স্যার নেগেটিভ আসতে আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনাদের কনসার্ন। ঠিক আছে, এই ব্যাপারে আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছি। এটা যদি আইটি আপনাদের এই জিনিসগুলো যদি সলভ না হয়, এটা হার্ড কপি দেওয়ার কথা আমি চেয়ারম্যান স্যারকে বলেছি। ইনশাআল্লাহ এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, so definition and concept: semiconductor materials, definition, concept, covalent bonding, energy levels.
আচ্ছা, প্রথম তিনটা আমরা করেছিলাম আর কি, ঠিক আছে। তো 4 নাম্বার অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, শকলেস ইকুয়েশন, থার্মাল ভোল্টেজ ব্রেকডাউন ডিজাইন, এই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, আমি শুরু থেকেই আসি, যেগুলো করেছি সেগুলো হালকা একটু রিভিউ দিয়ে যাই। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কি? অর্ধপরিবাহী, যেটা একটা কন্ডাক্টর আর একটা ইনসুলেটরের মাঝামাঝি, যেটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এটা পরিবাহী আর অপরিবাহী মাঝামাঝি যেটা, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। যেটার পরিবাহিতাটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল কি কি আছে? জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, এই হচ্ছে কমন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। ওকে, কোভ্যালেন্ট বন্ডিং কি? সমযোজী বন্ধন। আমরা জানি কি সমযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি? শেয়ারিং অফ ইলেকট্রনস এর মাধ্যমে যে বন্ধন, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, এনার্জি লেভেলস কি? এনার্জি লেভেলস সম্পর্কে আমরা যেটা পড়েছিলাম, যে যতটুকু নিউক্লিয়াসের কাছে যে ইলেকট্রনটা থাকে, আমরা তো কক্ষপথ নিয়ে পড়েছিলাম, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, যে কক্ষপথে দেখেছি যে আমরা ইলেকট্রন কোনোটার কক্ষপথে 2-3 কক্ষপথ মানে দূরে, কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চেয়ে অনেক দূরে, কোনো কোনো ক্ষেত্রে ইলেকট্রনটা নিউক্লিয়াসের একদম কাছাকাছি। সো এই কক্ষপথের যে ব্যাপারটা, এখানে যে কাছাকাছি, যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রন যে কাছাকাছি, সেটা হচ্ছে, সেক্ষেত্রে আমার হচ্ছে কম এনার্জি লাগবে, আর নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যদি দূরে হয় সেক্ষেত্রে আমার এনার্জিটা বেশি লাগবে। ওকে, এটা হচ্ছে এনার্জি লেভেলস এর যে কনসেপ্টটা। আর এখানে এনার্জি লেভেলস এর ক্ষেত্রে ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টরের ক্ষেত্রে, আচ্ছা আমার দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আমরা ইউজুয়ালি দুইটা ব্যান্ড ইউজ করি, কন্ডাকশন ব্যান্ড বা ব্যালেন্স ব্যান্ড ইউজ করি প্রত্যেকটা ক্ষেত্রে। এই কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে ইনসুলেটরের ক্ষেত্রে অনেক পার্থক্য থাকে, বা কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড আলাদা আলাদা থাকে। কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডটা ওভারল্যাপ করে বা একটা আরেকটার সাথে মিলে থাকে, এই কারণে সেটা পরিবাহী হয়। আর ইনসুলেটরের ক্ষেত্রে অনেক ডিফারেন্স থাকে বা অনেক পার্থক্য থাকে, সেই কারণে সেটা অপরিবাহী হয়। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই পার্থক্যটা আমরা কন্ট্রোল করতে পারি, এই কারণে সেটা অর্ধপরিবাহী। তো এই অর্ধপরিবাহী হওয়ার কারণে এই সেমিকন্ডাক্টরটা আমরা ইলেকট্রনিক্সে, যে কোনো চিপে, যে কোনো ল্যাপটপে আমরা সেমিকন্ডাক্টরটা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে W ইকুয়ালস টু QV। W যদি এনার্জি, W হচ্ছে এনার্জি, Q হচ্ছে ইলেকট্রন চার্জ, আর V হচ্ছে ভোল্টেজ। এখন আমাকে যদি এনার্জি বের করতে বলে, চার্জ আছে বা ভোল্টেজ আছে, সেটা থেকে আমি এনার্জি বের করতে পারবো, বা আমার যদি এনার্জি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, আমি চার্জ বের করতে পারবো, বা ভোল্টেজ এখান থেকে এই ফর্মুলা থেকে আমি বের করতে পারবো। আর আমি এক ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা মুখস্থ করে রাখার কোনো দরকার নেই, এটা যদি কোনো ম্যাথ আসে এটা দিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালটা কি? আমরা যদি সহজ কথায় বলি, সাবজেক্টেড টু ডোপিং প্রসেস। যেসব ম্যাটেরিয়াল গুলো ডোপিং প্রসেসের জন্য সক্ষম, সেগুলো হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। ডোপিং প্রসেসটা কি? যে যে প্রসেসের মাধ্যমে কন্ডাক্টিভিটি পরিবর্তন করা যায় বা পরিবাহিতাটা পরিবর্তন করা যায়, এই প্রসেসের মাধ্যমে, এটা কি বলা হয়? ডোপিং প্রসেস। তা যেসব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এই ডোপিং প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি, সেটাকে আমরা বলি এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। আর ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল যদিও এটা অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর আরেকটা ভাগ, কিন্তু আমরা এই যে পরিবাহিতা বা পরিবহন ক্ষমতাটা আমরা এটা আমাদের সুবিধা মতো এক্সপেরিমেন্টে ব্যবহার করতে পারি না বা চেঞ্জ করতে পারি না, বা এই ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল ইট ইজ নট সাবজেক্টেড টু ডোপিং প্রসেস। সো এটা আমরা ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালটা সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ইউজ করি না, এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করি। এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল দুই ভাগে ভাগ করা যায়, এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল। এই জিনিসগুলো আমরা আগের দিনেও দেখেছিলাম, আর একবার জাস্ট রিভিউ দেওয়া। এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়? 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, ঠিক আছে? 5টা ভ্যালেন্স ইলেকট্রন, আমরা স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য আমার লাগবে 4টা ভ্যালেন্স ইলেকট্রন, একটা ভ্যালেন্স ইলেকট্রন বেশি থাকে। এখানে আমি যদি এই ছবিটা দেখি, এখানে একটা ভ্যালেন্স ইলেকট্রন বেশি আছে, 4টা, কিন্তু একটা ভ্যালেন্স ইলেকট্রন বেশি আছে। সেই একটা ভ্যালেন্স ইলেকট্রন যেটা বেশি আছে, এটা আমরা দান করে দিই। তো এন টাইপ ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলো হচ্ছে ডোনার অ্যাটম, প্রত্যেকটা হচ্ছে একটা করে যে অ্যাটম, যে ইলেকট্রন বেশি আছে, দান করে দিচ্ছে। সো পর্যায় সারণীর যে গ্রুপ 5 এর যে মৌলগুলো আছে, সেগুলো প্রত্যেকটা এন টাইপ ম্যাটেরিয়াল গ্রুপ 5 এর যেগুলো আছে, কারণ প্রত্যেকটাই 5টা করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে, প্রত্যেকটাই হচ্ছে একটা করে ভ্যালেন্স ইলেকট্রন ছেড়ে দিতে পারে। এই যে ছেড়ে দেয়, যে ইলেকট্রন গুলো, সেগুলো গ্রহণ করে পি টাইপ ম্যাটেরিয়াল। ওকে, পি টাইপ ম্যাটেরিয়াল এই ইলেকট্রন গুলো গ্রহণ করে, কারণ হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল এখানে যেরকম 5টা থাকে, পি টাইপ ম্যাটেরিয়াল থাকে 3টা ইলেকট্রন,
একটা ইলেকট্রন কম থাকে, এন টাইপের একটা বেশি থাকে, পি টাইপের একটা কম থাকে। তো পর্যায় সারণী 3 নাম্বার গ্রুপের যে মৌলগুলো থ্রি ব্যালেন্স ইলেকট্রন যেগুলো সেগুলো হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। তো এই যে একটা ত্যাগ করে দেয়, একটা গ্রহণ করে, এর ফলে আমাদের রাসায়নিক ক্রিয়াটা সম্ভব হয়। পি টাইপ ম্যাটেরিয়ালে যদি আমি যাই, এখানে হচ্ছে একটা হোল থাকছে, এখানে 3টে ইলেকট্রন, একটা হোল থাকছে। এই একটা যে হোলটা থাকছে, যে 5টা যে এন টাইপে থাকে, ওই যে একটা এক্সট্রা সেখান থেকে গ্রহণ করে এই হোলটা পূরণ হয়, এবং এখান থেকে আমরা স্থিতিশীল অবস্থান লাভ করে এন টাইপ ম্যাটেরিয়াল বা পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেটা কার্যকর হয়। ওকে, সো এটা হচ্ছে এন টাইপ আর পি টাইপ ম্যাটেরিয়াল। পি টাইপ ম্যাটেরিয়ালকে আমরা এই কারণে অ্যাকসেপ্টর অ্যাটম বলবো, গ্রহণ করছে তাই অ্যাকসেপ্টর অ্যাটম, এন টাইপ কেন ডোনার অ্যাটম বলবো। মেজরিটি আর মাইনরিটি ক্যারিয়ারের ক্ষেত্রে কি হবে? এন টাইপের ক্ষেত্রে মেজরিটি হচ্ছে ইলেকট্রনস বা প্রোটন। আমি ইলেকট্রনস প্রোটন দুটাই আছে। প্রোটন বলতে কি, মাইনাস আয়নও আছে, পজিটিভ আয়নও আছে, নেগেটিভ আয়নও আছে, ঠিক আছে। এন টাইপের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম মেজরিটি বলছি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে কোনো এন টাইপ এন টাইপ, আমরা যদি এন টাইপের মধ্যে যাই, যে কোনো এন টাইপের ক্ষেত্রে আমরা দেখবো হোলস কম থাকবে, ইলেকট্রনস বেশি থাকবে। হোলস এখানে একটা, দুইটা, তিনটা। সো হোলস কম, এই কারণে এটাকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রনস কে বলা হয় মেজরিটি ক্যারিয়ার। পি টাইপের ক্ষেত্রে হোলস বেশি থাকবে, তাই পি টাইপকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার, আর ইলেকট্রনস কম থাকবে, এটাকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার। আমরা যদি এর পরের ছবিতেও যাই, এখানেও যদি আমি যাই, এখানে লেটস সে এখানে এই ছবিটা আমি যদি গেলাম, এন টাইপ পি টাইপের, আমি যে মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার বলা যাবে, এখানে দেখা যাচ্ছে পি টাইপের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে হোলস কিন্তু বেশি, ঠিক আছে। আর এখানে যদি যাই, এখানে আমি যদি দেখবো ইলেকট্রনস বেশি, হোলস মাত্র একটা, দুইটা, ঠিক আছে। তো যখনই আমি এন টাইপ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবো, যখনই পি টাইপ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করবো, আমি এন টাইপ আঁকতে গেলে আমি দেখা যায় আমি একটা ছবি আঁকলাম, আমি হোলস সংখ্যাটা দিলাম বাড়াই, ইলেকট্রনসের সংখ্যাটা দিলাম কমাই, আমি লিখলাম নিচে এন টাইপ, এটা তো হইলো না, মানে এটা গঠন প্রণালীর সাথে মিলছে না। আমি এন টাইপ যদি আমি ড্র করি, অবশ্যই আমার ইলেকট্রনস বেশি আঁকতে হবে, হোলস আমার কম দিতে হবে। পি টাইপের ক্ষেত্রে তার অপোজিট দিতে হবে। ওকে, এখনো পর্যন্ত বোঝা গেছে যতটুকু করানো হয়েছে? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। সো এই আগের জিনিসগুলো আমরা মোটামুটি দেখলাম, একটা ওভারভিউ দিলাম। আমরা এখন বায়াসিং দেখব। বায়াসিংটা আসলে কি? বায়াসিং এর 3টা কন্ডিশন: নো অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস কন্ডিশন, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। বায়াসিংটা আসলে কি? বায়াসিংটা হচ্ছে, আমি যদি সহজ বাংলায় বলি, বায়াসিং অনেক বড় একটা কনসেপ্ট, অনেক বড় একটা কনসেপ্ট। যদি সহজ বাংলায় বলি, বায়াসিংটা হচ্ছে কন্ডিশন। এটা একটা প্রি ডিটারমাইন্ড কন্ডিশন, যেটার মাধ্যমে ডিসি সোর্সের ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ পাস করছে। এসি নিয়ে কিন্তু আমরা কাজ করবো না। বায়াসিং কখনো এসি ভোল্টেজ বা এসি কারেন্টের ক্ষেত্রে হয় না, এটা শুধু ডিসি সোর্স, ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে হয়। সো বায়াসিং মূলত কন্ডিশন, যে কন্ডিশনের মাধ্যমে ডিসি সোর্স বা ডিসি কারেন্ট বা ডিসি ভোল্টেজ কোন একটা সার্কিটের মধ্যে পাস হচ্ছে। আমি যদি বায়াসিং এর ডিটেলসে যাই, বায়াসিং আমরা 3 ভাগে: নো অ্যাপ্লাইড বায়াস একটা, রিভার্স বায়াস একটা, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন একটা। 3 প্রকার বায়াসিং, ঠিক আছে। সো নো অ্যাপ্লাইড বায়াসে কিন্তু কন্ডিশনটা আমরা যদি দেখি, নো অ্যাপ্লাইড বায়াসে কোনো ভোল্টেজ যাচ্ছে না, কন্ডিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। রিভার্স বায়াসে যে ভোল্টেজ যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, ভিডি লেস দেন 0 ভোল্ট, নেগেটিভ ভোল্টেজ। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে? পজিটিভ ভোল্টেজ আমরা দিচ্ছি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে। প্রত্যেকটা বায়াসিং কন্ডিশনের কারণ আছে, যে আমি নো বায়াসটা আমি কেন রাখছি, আমি এখানে নো বায়াস কন্ডিশনটা আমি এখানে কেন অ্যাপ্লাই করব, রিভার্স বায়াস কন্ডিশনটা আমি কেন অ্যাপ্লাই করব, আমি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনটা কেন অ্যাপ্লাই করব। সো এই যে ক্যারেক্টারিস্টিক্স, নো বায়াসের ক্যারেক্টারিস্টিক্স, রিভার্স বায়াসের ক্যারেক্টারিস্টিক্স, ফরওয়ার্ড বায়াসের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা একটু দেখব। সো আমি যদি নো বায়াসে যাই, নো বায়াসের ক্ষেত্রে কোনো ভোল্টেজ দেওয়া হয় না, কোনো অ্যাপ্লাইড ভোল্টেজ দেওয়া থাকে না। আমি প্রত্যেকটা কন্ডিশন যখন দেখবো, সবসময় ছবিটা সবার আগে দেখবো। আমি যে লেখা বোঝার আগে ছবিটা বোঝার চেষ্টা করবো। ছবি থেকে কিন্তু আমি এই ছবি দেখেও কিন্তু আমি লিখতে পারবো, এখানে কি হচ্ছে এই জিনিসটা আমি যদি বুঝতে পারি, সেটার মধ্যে আমার নিজের মতো করে কিন্তু লিখতে পারবো সেখানে ছবিতে কি হচ্ছে। আচ্ছা, এখানে ছবিতে কি হচ্ছে, এখানে ফার্স্ট আরেকটা জিনিস বলে রাখি, এই যে ডিপ্লিশন রিজন, মানে ছবিতে আমরা দেখবো ডিপ্লিশন রিজন বলে একটা রিজন আছে। এই রিজনটা হচ্ছে এন টাইপ আর পি টাইপের মধ্যস্থ যে রিজন, যে আয়নগুলো এন টাইপ আর পি টাইপের মধ্যে যখন কর্নার এন টাইপের এক পাশে এন টাইপ আর পি টাইপ যে জায়গায় মিলিত হয়, সেই পাশটায় আয়নগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে বা পুঞ্জীবদ্ধ হয়ে থাকে, ঠিক আছে। সো সেই রিজনটাকে বলা হয় ডিপ্লিশন রিজন। নো বায়াসের ক্ষেত্রে
আমি ডিপ্লিশন রিজন দেখতে পাচ্ছি এখানে মাইনাস বা নেগেটিভ আয়ন আছে দুইটা কলাম পি পি টাইপে, এন টাইপের ক্ষেত্রে আছে পজিটিভ দুইটা কলাম, রিভার্স বায়াসের ক্ষেত্রে সেটা বেড়ে হচ্ছে তিনটা কলাম, পি টাইপে তিনটা কলাম, এন টাইপে তিনটা কলাম। ঠিক আছে, তার মানে ডিপ্লিশন রিজনে আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে আয়নগুলো ভিতর থেকে ডিপ্লিশন রিজনে বা যে 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 পার্টটা এন টাইপ আর পি টাইপটা মিলিত হচ্ছে যে রিজনটাকে, সেই রিজনে আয়নের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আবার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আবার সেটা ছড়িয়ে যাচ্ছে, এই ডিপ্লিশন রিজনটা ওই যে আয়নটা ছিল এখানে দেখা যাচ্ছে এখানে একটা, কিন্তু একটা কলাম, প্রথমে ছিল দুইটা, দুইটার পরে হলো তিনটা, তারপর এখানে হলো একটা কলাম। এই আয়নগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে ডিপ্লিশন রিজনের ক্ষেত্রে। ঠিক আছে, সো এই নো বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে যে পার্থক্যগুলো হচ্ছে। এই পার্থক্যগুলো হওয়ার কারণে কি হচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিপ্লিশন রিজনটা উইথ বেড়ে যাচ্ছে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে উইথটা বেড়ে যাচ্ছে, যার ফলে আমার ভোল্টেজটা বা কারেন্টটা ইজিলি পাস হচ্ছে, আয়নগুলো পাস হচ্ছে ইজিলি। ঠিক আছে, আমি নো বায়াস থেকে আসি, নো বায়াসের ক্যারেক্টারিস্টিক্স থেকে আসি। নো বায়াসের ক্ষেত্রে কোনো ভোল্টেজ আমি দিচ্ছি না, কোনো ভোল্টেজ দিচ্ছি না বলে আমার কোনো কারেন্ট এখানে পাস হচ্ছে না। এখানে আইডি ইকুয়ালস টু 0, ভিডি ইকুয়ালস টু 0 ভোল্ট, আইডি ইকুয়ালস টু 0 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এক্ষেত্রে আমি যদি কারেন্টের দিকটা, এই দিকটা খেয়াল রাখতে হবে যে কারেন্টের দিকটা কোন দিকে যাচ্ছে, লেফট সাইডে ডাউনওয়ার্ডস। ঠিক আছে, আচ্ছা আইডি মানে কি, এটা তো আপনারা কি জানেন, আইডি মানে কি, আইডি কি কেন? স্যার আইটি আইডি ডায়োড কারেন্ট। ঠিক আছে, তো এই কারেন্টেরও কিন্তু পার্থক্য আছে, আইডি হচ্ছে ডায়োড কারেন্ট, ভিডি হচ্ছে ডায়োড ভোল্টেজ। আমি যখন স্যাচুরেশনে, আমি যখন হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে যাব, তখন কিন্তু আমি ডায়োড কারেন্টে ইউজ করছি না, তখন আমি স্যাচুরেশন কারেন্টে ইউজ করছি। রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টটা ভিন্ন কারেন্ট আমি ইউজ করছি। স্যাচুরেশন কারেন্টটা কি, এই যে কোনো নেগেটিভ কারেন্টটাকে আমি স্যাচুরেশন কারেন্ট বলি। কোনো নেগেটিভ কারেন্ট বা রিভার্স যে দিকে যাওয়ার কথা সেদিকে যদি না যায়, সেটাকে আমি স্যাচুরেশন কারেন্ট বলছি বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলছি। সো আইডি হচ্ছে ডায়োড কারেন্ট। আমি কিন্তু এই যে নো বায়াসে আমি ডায়োড কারেন্ট ইউজ করছি, ডায়োড ভোল্টেজ ইউজ করছি। ফরওয়ার্ড বায়াসে কিন্তু ডায়োড কারেন্ট, ডায়োড ভোল্টেজ ইউজ করছি। ফরওয়ার্ড বায়াসে কিন্তু আমার দিকটা কিন্তু লেফট সাইড, এই যে কারেন্টের দিক মাইনাস থেকে পজিটিভে লেফট সাইড এবং উপরের দিকে। সো নো বায়াসের ক্ষেত্রেও মাইনাস লেফট সাইডে উপরের দিকে। রিভার্স বায়াসের ক্ষেত্রে যেটা হচ্ছে দিকটা ডিফারেন্ট হচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে রাইট সাইডে যাচ্ছে, মানে যেদিকে যাওয়ার কথা, যেদিকে ইউজুয়ালি যাওয়ার কথা সেদিকে না যেয়ে উল্টা দিকে যাচ্ছে। এই কারণে কিন্তু এটার নাম রিভার্স বায়াস স্যাচুরেশন বা রিভার্স বায়াস কন্ডিশন। ঠিক আছে, আর যে কারেন্টটা সেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। রিভার্স বায়াসে যে কারেন্ট আমরা অ্যাপ্লাই করি এটা আমরা স্যাচুরেশন কারেন্ট বলি, এই কারণে এটাকে আমরা আইএস দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা এটা একটা ক্যারেক্টারিস্টিক্স যে কারেন্টের দিকটা বা কারেন্ট কোন দিকে যাচ্ছে, ভোল্টেজ কতটুকু অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কিছু কিছু দিক আছে। আচ্ছা, সো নো বায়াসটা দেখলাম। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হচ্ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা কোনো এক্সটার্নাল ভোল্টেজ দিচ্ছি না, ভিডি লেস দেন 0 ভোল্ট, মানে কোনো ডায়োড ভোল্টেজ আমি দিচ্ছি না, অ্যাপ্লাই করছি না। ডায়োড ভোল্টেজ যেটা অ্যাপ্লাই করছি সেটা 0 ভোল্ট না, সেটা হচ্ছে 0 ভোল্টেজ কম, মানে নেগেটিভ ডায়োড ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি, -4 -5 0 ভোল্টেজ কম। এখানে পজিটিভ টার্মিনালটা কানেক্টেড থাকছে এন টাইপের সাথে, পজিটিভ টার্মিনালটা এন টাইপের সাথে কানেক্টেড থাকছে, নেগেটিভ টার্মিনালটা পি টাইপের সাথে কানেক্টেড থাকছে। নো বায়াসের ক্ষেত্রে ঠিক তার অপোজিটটা থাকছে, ও নো বায়াসের ক্ষেত্রে কোনো কানেক্টেড থাকবে না, পজিটিভ নেগেটিভ। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে থাকবে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে নেগেটিভটা এন টাইপের সাথে আর পজিটিভটা পি টাইপের সাথে কানেক্টেড থাকবে। পজিটিভ আয়ন বৃদ্ধি পাবে, এন টাইপে পজিটিভ আয়নটা বৃদ্ধি পাচ্ছে, নেগেটিভ আয়নটা বৃদ্ধি পাচ্ছে পি টাইপে, ডিপ্লিশন রিজনের উইথটা বাড়ছে, যেটা আমরা আগেই দেখছি। আর কারেন্টের দিকটা আমরা দেখেছি যে কারেন্টের দিক যেটা অ্যাজ ইউজুয়াল দিক সেই দিকে যাচ্ছে না, রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টের দিকটা অপোজিট, বা যেটা লেফট সাইড দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেটা না যে সেটা রাইট সাইড দিয়ে যাচ্ছে। ওকে, সেটা অপোজিট দিকে যাচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে। আর আমরা ইউজ করছি স্যাচুরেশন কারেন্ট, আমরা ডায়োড কারেন্ট ইউজ করছি না। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেরকম নো বায়াসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডায়োড কারেন্ট আমরা ইউজ করতে পেরেছিলাম, সেই আমরা ডায়োড কারেন্ট আবার ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ইউজ করতে পারছি। মূলত যখনই আমার ভোল্টেজটা নেগেটিভে আমি দিচ্ছি তখনই আমার স্যাচুরেশন কারেন্টের ব্যাপারটা আসছে।
আর এই যে স্যাচুরেশন কারেন্ট বা রিভার্স বায়াস যে কন্ডিশনটা, এটা একটা প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে যে শকলিস্ট ইকুয়েশন। যে ওইভাবে ইউজ এখানে দেখানো নাই, কিন্তু এটা বেসিক কোর্স। তো এটা একটা প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে এই যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, এটা হচ্ছে শকলিস্ট ইকুয়েশনে ব্যবহার করা হচ্ছে, শকলিস্ট ইকুয়েশনের জন্য, থার্মাল ভোল্টেজের জন্য ইউজ করা হচ্ছে। সো এই যে রিভার্স বায়াস কন্ডিশন, সেটার একটা ইউজ আছে, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন সেটারও ইউজ আছে, প্রত্যেকটা কন্ডিশনে আলাদা আলাদা ইউজ আছে। সো এগুলো হচ্ছে প্রিডিটারমাইন্ড কন্ডিশন, যে কন্ডিশনের মধ্যে দিয়ে দিলে কি কি ধর্মাবলী পাবো আমরা বা কি কি বৈশিষ্ট্য আমরা পাবো সেটা আমরা আগে থেকে মোটামুটি জানি। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এখানে কিছু কথা দেওয়া আছে, এটা দেখে নিতে হবে। ফরওয়ার্ড বায়াস এর অন কন্ডিশন, ফরওয়ার্ড বায়াসকে অন কন্ডিশন বলা হয়। পজিটিভ টার্মিনাল থাকবে পি টাইপের সাথে, নেগেটিভ টার্মিনাল থাকবে এন টাইপের সাথে। ইলেকট্রনের প্রেসার বাড়বে এন টাইপে, হোলের প্রেসার বাড়বে পি টাইপে। যদি আমরা দেখি হোলের প্রেসারটা বাড়ছে পি টাইপে, সরি এটা হোলের সংখ্যা পি টাইপে বাড়ছে, আর ইলেকট্রনের প্রেসার এন টাইপে বাড়ছে। বাড়ছে কেন বলছি, কারণ এখানে যে ডিপ্লিশন রিজনটা আছে সেটা কিন্তু কমে গেছে। ডিপ্লিশন রিজন ছিল দুইটা, প্রথমত নো বায়াসে ছিল দুইটা, তারপরে হচ্ছে রিভার্স বায়াসে সেটা বেড়ে তিনটা হয়েছে, তারপরে ফরওয়ার্ড বায়াসে কমে একটা হয়েছে। ঠিক আছে, সো ডিপ্লিশন রিজনের উইথটাও কমে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে নো বায়াস, রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াস, এই তিনটা কন্ডিশন। আচ্ছা, এখন বলুন কারো কি কোনো প্রবলেম আছে যতটুকু দেখানো হচ্ছে? স্যার আমাদের ওই অনেকেরই তো স্যার একটু নেটের সমস্যা থাকতে পারে স্যার, আর আমরা তো স্যার ওই এত নিজেদের অনুধাবন করতে পারি না। আমাদের জন্য খুব স্যার একটু দ্রুত হয়ে যাচ্ছে স্যার। আর আমাদের স্যার যদি একটু স্যার ওই চক ডাস্টার তো এখন নাই স্যার, ওই কলম দিয়ে বা মার্কার দিয়ে স্যার এটা একটু আমাদেরকে ইন্ডিকেট করে বোঝানো হইতো, যাতে আমরা ভালো বুঝতাম অনেকেই স্যার। ওকে, ঠিক আছে। ছবিটা বড় করে স্যার, ছবিটা অনেক সময় ছোট, ছবিটা খুব ছোট স্যার, অনেকেই দেখা আচ্ছা, যাচ্ছে। আমি ছবিটা জুম করে দিচ্ছি, ছবিটা দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি এটা জুম করছি। আর হচ্ছে চক ডাস্টার আমি ইউজ করি ইউজুয়ালি অঙ্কের জন্য, অঙ্ক বাদে থিওরিটিক্যাল বোঝানোর জন্য আমি খুব একটা ইউজ করি না। বাট প্রয়োজন হলে আমার যদি স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয় সেটা আমি করবো, হবে না হোপফুলি। আর এটা যদি আমি ফার্স্ট চলে যাই আমাকে একটু বলবেন, আমি মাঝে মাঝে একটু ফার্স্ট যাই, সেক্ষেত্রে একটু স্লোলি আমি যাব। আর রেকর্ডিং করছি, পরবর্তীতে কারো ক্লাস শেষ হওয়ার পরে রেকর্ডিং দেখে দেখে আপনারা দেখতে পারবেন যে কার কি প্রবলেম আছে বা কার কি বোঝার সমস্যা, সেটা অনুযায়ী রেকর্ডিং দেখে দেখে সময় নিয়ে আপনারা দেখতে পারবেন, হোপফুলি প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে, সামনের দিকে আগাই আমরা। শকলিস্ট ইকুয়েশন, থার্মাল ভোল্টেজ। আচ্ছা, আমি যেটা বলছিলাম এর আগে যে শকলিস্ট ইকুয়েশন হচ্ছে একটা রিভার্স বায়াস কন্ডিশনের একটা প্রয়োগ। শকলিস্ট ইকুয়েশনের ক্ষেত্রে ডিভাইডেড বাই এনপিটি মাইনাস 1 আছে, একটা ফর্মুলা দেওয়া আছে, কোনটা দিয়ে কি প্রকাশ করে সেটা আমরা জানি। আইএস দিয়ে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম আইএস দিয়ে রিভার্স স্যাচুরেশন কারেন্ট প্রকাশ করে। ভিডি দিয়ে ডায়োড ভোল্টেজ প্রকাশ করে। আর এন হচ্ছে একটা ফ্যাক্টর, যেটা আমরা এখানে 1 হিসেবে ধরি। এটাকে ফিজিক্স আমরা দেখেছিলাম যে ফ্যাক্টর বা এরকম কনস্ট্যান্ট আমরা এরকম একটা ভ্যালু দিয়ে ধরতাম, এন আমরা 1 দিয়ে ধরি। আর বাকি থেকে যেটা থাকে সেটা হচ্ছে ভিটি, ভিটি কে আমরা থার্মাল ভোল্টেজ বলি। থার্মাল ভোল্টেজের ফর্মুলা হচ্ছে ভিটি ইকুয়ালস টু KTQ ডিভাইডেড বাই কিউ। কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, এটা আমার মনে হয় আপনারা আগে দেখেছেন বোলসম্যান কনস্ট্যান্ট, বাট না দেখলেও আমি জাস্ট এটা আমাদের আলোচ্য বিষয় না। বোলসম্যান কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1.38 ইনটু 10⁻⁻23 জুল পার কেলভিন। ভ্যালু কোনো কিছু মুখস্থ করা লাগবে না, যদি কোনো অঙ্ক দেওয়া হয় সে অঙ্কের ভ্যালুটা, মানে এই জাতীয় কোনো অঙ্ক যদি দেওয়া হয় এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া হবে কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, বোলসম্যান কনস্ট্যান্ট কে। টিকে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যেটা করি, ডিগ্রি সেলসিয়াস থাকলে সেটাকে আমরা ক্যালভিনে কনভার্ট করি। যদি ডিগ্রি সেলসিয়াস থাকে 20 ডিগ্রি সেলসিয়াস, সেটা ক্যালভিনে কনভার্ট করে আমরা 273 যোগ করি। 273 ক্যালভিন যোগ করলে যত ডিগ্রি সেলসিয়াস তার সাথে 273 যোগ করলে আমরা সেটা ক্যালভিনে কনভার্ট করতে পারি। সো টিকে অ্যাবসলিউট টেম্পারেচার, সেটা আমরা ক্যালভিনে কনভার্ট করব। আর কিউ হচ্ছে ইলেকট্রিক চার্জ, সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে ওকে, সো আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা দেখলে আমার এই যে উপরে যে শকলিস্ট ইকুয়েশন বা ফর্মুলা, থার্মাল ভোল্টেজের ফর্মুলা, এই জিনিসটা ক্লিয়ার হবে। ম্যাথটা মেইনলি থার্মাল ভোল্টেজ রিলেটেড। এক্সাম্পল 1.1, আমি এই ম্যাথটা এখানে জাস্ট একটু
গো থ্রু করছি, বাট তার মানে এই না যে আমি ম্যাথটা দেখিয়ে দিচ্ছি। ম্যাথটা আমি বোর্ডে দেখাবো, আমি ওটা আলাদা ভিডিও আপলোড করে দিব। এটা জাস্ট যেহেতু পড়ছে, মানে সামনে পড়ছে, সেটা আমরা জাস্ট একটা ওভারলুক করে যাচ্ছি, ঠিক আছে? Example 1.1, at a temperature of 27 degrees centigrade, determine the thermal voltage VT. আমাকে ভিটিটা বের করতে বলছে। ভিটির ফর্মুলা আমি কিছুক্ষণ আগে দেখলাম, থার্মাল ভোল্টেজ ভিটি ইকুয়ালস টু KTK ডিভাইডেড বাই কিউ। ওকে, সো এই যে এখানে কে, টিকে, কিউ, তিনটা জিনিস আমার দরকার। কেটা কি আমি জানি, বোলসম্যান পার কেলভিন। কিউটা কি? কিউটা আমি জানি, ইলেকট্রনিক চার্জ, সেটা কি 1.6 × 10⁻⁻³ কুলম্ব। টিকে কি? টিকে হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। এই একটা ভ্যালু সেটা আমার দরকার, সেটাও দেওয়া আছে। তাহলে আমার জাস্ট এটা মানে বসাই দিলে হয়ে গেল, এতটাই সহজ না। সো টিকেটা কি দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমি কেলভিনে আনবো। কেলভিনে কিভাবে আনবো? কেলভিনে আনতে গেলে যত ডিগ্রি সেন্টিগ্রেড তার সাথে 273 যোগ করতে হবে। এখানে সেটাই করা হয়েছে, 273 প্লাস 27, এখানে লেখা নাই, লেখা ভুল। সো 273 প্লাস 27 এটা হচ্ছে 300 কেলভিন। কেলভিনে নিলাম, আর আমি ভিটিতে ভিটি ইকুয়ালস টু KTK ডিভাইডেড বাই কিউ লিখলাম এবং জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দিলাম। 30 কেলভিন দেওয়া আছে, 30 কেলভিন হবে না, 300 কেলভিন হবে, এখানে লেখাই ভুল আছে, ঠিক আছে? সো এটা আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে বসাই দিই। সো আমি ক্যালকুলেট করলে আমি এই ভ্যালুটা পাবো 25.875 মিলিভোল্ট, বা যেটাকে লেখা যায় 26 মিলিভোল্ট। ওকে, আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, ঠিক আছে। সো ম্যাথটা আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি আমরা। ম্যাথটা খুবই সহজ ম্যাথ। তারপর প্রত্যেকটা ম্যাথ আমি আলাদা করে চক ডাস্টার বোর্ডে আমি গো থ্রু করে যাব, সেটা আমি ভিডিও টিউটোরিয়াল আলাদা করে আপলোড করব। ওকে, আচ্ছা, সো আমরা পরের টপিকে যাই, ব্রেকডাউন রিজন। আচ্ছা, কতটুকু আমরা আগালাম আমি একটু দেখি। আমরা নাম্বার 1 2 3 4 5 আমরা পাঁচটা পর্যন্ত, পাঁচটা যে থিওরিটিক্যাল টপিক সেটা আমরা কভার করেছি। আমরা এখন ব্রেকডাউন রিজন 6 নাম্বার টপিকটা কভার করব, ঠিক আছে? আচ্ছা, একদম সহজ করে বলি, এখানে অনেক কথা লেখা আছে। আমি যেভাবে বলছি সেভাবে লিখলে আপনাদের হবে, এমন না যে একদম বইয়ের ভাষা বা এই নোটসের ভাষায় লিখতে হবে, এরকমও কোনো কিছু না। আপনি বুঝতে পারলেই হলো। মানে সহজ ভাষায় আমি যদি বলি, এখানে এই যে আমি ছবিটা ফার্স্ট দেখি, আমার সংজ্ঞা এত কঠিন, ছবিটা আমি ফার্স্টে দেখি। ভার্টিক্যাল এক্সিস আর হরাইজন্টাল এক্সিস, দুইটা এক্সিসে আমি দুইটা পয়েন্ট ড্র করেছি। মানে দুইটা ভার্টিক্যাল এক্সিসে আমি কারেন্ট দিয়েছি, আইডি বা কারেন্ট, ডায়োড কারেন্ট, আর হরাইজন্টাল এক্সিসে আমি ডায়োড ভোল্টেজ দিয়েছি, ঠিক আছে? তো ডায়োড কারেন্ট, আচ্ছা আপনারা কি ভার্টিক্যাল এক্সিস হরাইজন্টাল এক্সিস এটা তো জানেন নাকি? মানে কোনটা ভার্টিক্যাল এক্সিস, কোনটা হরাইজন্টাল এক্সিস? হ্যাঁ স্যার, জানি স্যার। আচ্ছা, মানে ভার্টিক্যাল এক্সিস হচ্ছে মানে লম্ব, ভার্টিক্যাল এক্সিস হচ্ছে লম্ব, ঠিক আছে? আর হরাইজন্টাল এক্সিস হচ্ছে ভূমি। হরাইজন্টাল এক্সিস হচ্ছে ভূমি, স্যার আর আর এটা ঠিক আছে? এটা হচ্ছে ভূমি বরাবর, আর হ্যাঁ এই ভূমি বরাবর, ঠিক আছে? এইটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস বলতে আমি বলছি ভূমি বরাবর। ভূমি বরাবর যাচ্ছে হচ্ছে বিডি বা ভোল্টেজ, আর ভার্টিক্যাল এক্সিস হচ্ছে লম্ব বরাবর, এটা হচ্ছে আইডি বা ওকে। সো এই ভার্টিক্যাল এক্সিসে আমি কারেন্টটা বা লম্ব বরাবর আমি কারেন্টটা প্লট করছি, আর ভূমি বরাবর আমি ভোল্টেজটা প্লট করছি। আমি আলাদা করেও করতে পারতাম, আমি লম্ব বরাবর ভোল্টেজও প্লট করতে পারতাম, বাট আমি করি নাই। আমি এভাবে করলে সুবিধা, মানে বইয়ের ল্যাঙ্গুয়েজে দিচ্ছি যেটাতে সুবিধা হবে, ঠিক আছে? সো এখানে একটা ভ্যালু, আমার কারেন্টের বা ভোল্টেজের একটা ভ্যালু আছে, সেটা কার্ভ হয়ে উপরে যাচ্ছে, কার্ভ হয়ে উপরে চলে যাচ্ছে। এইটুকু আমি চিন্তা করবো, এইটুকু। এখানে একটা এই যে রিজনটা, যে একটা নর্মাল আইডিয়াল ভ্যালু, একটা কারেন্টের একটা ভ্যালু আমি ধরি, যদি কারেন্টের ভ্যালু এইটুকু আমি যদি ধরি, এটাকে 5, ভোল্টেজের ভ্যালু এইটুকু আমি যদি ধরি 2, তাহলে আমি এই কার্ভটা কিন্তু ড্র করতে পারি। কারেন্টের ভ্যালু যদি 5 অ্যাম্পিয়ার হয়, ভোল্টেজের ভ্যালু যদি 2 ভোল্ট হয়, এই কার্ভটা কিন্তু আমি ড্র করতে পারি। এটা আমি একটা ধরে নিলাম একটা নর্মাল আইডিয়াল একটা কার্ভ, যেটা পজিটিভ ভোল্টেজের জন্য একটা আইডিয়াল কার্ভ, ঠিক আছে? পজিটিভ রিজনের জন্য। তো এইটুকু রিজনটাকে আমি বলি পজিটিভ ভোল্টেজ রিজন, ঠিক আছে? ঠিক এই রিজনে যে পজিটিভ ভোল্টেজটা যতটুকু বাড়ছে, ঠিক তার অপোজিটটা নেগেটিভ রিজনে হঠাৎ করে এই যে চেঞ্জটা হবে, হঠাৎ করে সেই পজিটিভ ভোল্টেজ ঠিক যতটুকু বাড়ছে, ঠিক ততটুকু চেঞ্জ হবে তার অপোজিটে, রিভার্স সাইডে বা নেগেটিভ রিজন। এই যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জটাকে আমরা বলি ব্রেকডাউন পটেনশিয়াল। আর এই যে ওভারঅল এই যে পুরাটুকুকে আমরা বলি ব্রেকডাউন রিজন, যে পুরাটুকু প্রসেস,
আর এই যে শুধু নেগেটিভ পার্ট, এইটুকু আমরা বলি জেনারেল রিজন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা তিনটা জিনিস শিখলাম। জেনারেল রিজন কোনটা, ব্রেকডাউন রিজন কোনটা, ব্রেকডাউন পটেনশিয়াল কোনটা। ঠিক আছে, এই কথাটাই লেখা আছে, দ্য কারেন্ট ইনক্রিজেস এট আ ভেরি র্যাপিড রেট ইন এ ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ এ পজিটিভ ভোল্টেজ রিজন। মানে এই যে পজিটিভ ভোল্টেজ রিজনে যে কারেন্ট আছে তার ঠিক অপোজিটে, মানে পজিটিভ ভোল্টেজ রিজনে যে কারেন্টটা যাচ্ছে ঠিক তার অপোজিটে যে কারেন্টটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে বা ড্রামাটিক একটা চেঞ্জ হচ্ছে, যে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এটাকে আমরা ব্রেকডাউন পটেনশিয়াল বলছি। এই রিজনটাকে আমরা ব্রেকডাউন রিজন বলি, আর এই যে নেগেটিভ রিজনটাকে আমরা জেনারেল রিজন বলি। আচ্ছা, ক্লিয়ার এইটুকু? আর কোনো প্রবলেম আছে? ব্রেকডাউন রিজনে কারো কোনো প্রবলেম আছে বোঝার? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সামনে আগাই যাই। এরপরে হচ্ছে আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল। আচ্ছা, আর কিছু টপিক আমি দেখে যাব, তারপরে আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল। আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমি এখানে এত কঠিন করে না, আমি নরমালি এই জিনিসটা দেখি। আসলে আমি এই জিনিসটা একটু বলি, সবাইকে 1 ঘন্টা মিনিমাম ক্লাসের চিন্তা করে আসতে হবে। কারণ কি, আমি কিন্তু দুইটা ক্লাস দিই না, দুইটা ক্লাস। আমাদের সিস্টেম হচ্ছে 45 মিনিটের একটা ক্লাস, 45 মিনিটের আরেকটা ক্লাস, মানে 90 মিনিটের ক্লাস। সেটা আমি দুইটা ক্লাস কিন্তু একই দিনে নিচ্ছি। তো দুইটা ক্লাস যদি একই দিনে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু তারপরে 60 থেকে 70 মিনিটের বেশি নিব। আমি যদি ক্লাস শুরু করি 7:45, 8:45 আমি ক্লাস শুরু করেছি, তো আমি মিনিমাম 9:45 পর্যন্ত যাবো, মানে মিনিমাম আমি 1 ঘন্টা ক্লাস দিব। সবাই এই প্রিপারেশন নিয়ে আসলে ভালো হয়। কারণ হচ্ছে কি, যেহেতু আমি সপ্তাহে একদিনই ক্লাস নিচ্ছি এবং একদিনই ডাবল ক্লাস নিচ্ছি, সো ক্লাসটা একটু লম্বা হবে। ওকে ওকে স্যার। মানে এটা কিন্তু দুইটা ক্লাসের ইকুইভ্যালেন্ট। আমি যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু একটা ক্লাস না, এটা কিন্তু দুইটা ক্লাসের ইকুইভ্যালেন্ট। তো এই কারণে সবাই একটু প্রিপেয়ার হয়ে থাকবে, যাতে লম্বা সময় যাতে আমরা ক্লাসটা আমরা অ্যাটেনশন ধরে রাখতে পারি লম্বা সময়। ওকে, আচ্ছা বেশি বাকি নাই অবশ্য, জাস্ট এই টপিকটা আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল, এই টপিকটা যাবো। আর সেমিকন্ডাক্টর ডায়োড আর মেকানিক্যাল সুইচ, এই ছোটখাটো কয়েকটা জিনিস, ঠিক আছে, 3 মিনিটসে হয়ে যাবে হোপফুলি। সো আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল, আমাদের কার্ভ, এই যে কিছুক্ষণ আগে আমি যে কার্ভটা দেখলাম, আমাদের এখানে কিন্তু কাজটা হচ্ছে মেইনলি আমার কার্ভ নিয়ে কাজ হচ্ছে। এই যে ইলেকট্রনিক্স এ আমি এই যে কার্ভ, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই যে কার্ভটা আমরা ড্র করছি বারবার, এটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভে একটা আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে, একটা প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে। এই যে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মধ্যে পার্থক্য, এটা আমরা এখন দেখব। প্রথমে বলে নিই, এখানে ওহমস ল তো আমরা জানি সবাই, B ইকুয়ালস টু IR, তাহলে R ইকুয়ালস টু B/I, আমি যদি সমান এই পাশে নিই, ঠিক আছে। আচ্ছা, সিএসসি স্টুডেন্টদের কি বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? সিএসসি স্টুডেন্ট যারা আছে, মানে মাঝে মাঝে আমি হয়তোবা ওদের কোনো, যারা আছে সিএসসি স্টুডেন্টরা, কেউ বল, কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? জি না স্যার, বুঝতে পারছি। না, মাঝে মাঝে হতে পারে আমি একটু ওভারলুক করে যাচ্ছি, বা হয়তোবা কোনো কনসেপ্ট তোমরা আগে করো নাই, এরকম কোনো কনসেপ্ট হয়তোবা আমি বলে যাচ্ছি, হয়তোবা তোমাদের আইডিয়াই নেই এই কনসেপ্ট। তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই বলবা যে এইটা তোমরা কখনো শিখো নাই, বা আগে তোমাদের আইডিয়াই নেই এই ব্যাপারে, ঠিক আছে, তোমরা আমাকে একটু রিমাইন্ডার দিও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল। এখানে কি হয়, আমি যখন একটা সুইচ ক্লোজ করে দিচ্ছি, আমি ছবি থেকে দেখেন, আমি একটা সুইচ ক্লোজ করে যদি দিই, এই যে নীল যে জায়গাটা, সেটা হচ্ছে আইডিয়াল। এই যে নীল যে কার্ভটা, সেটা হচ্ছে আইডিয়াল। আর ব্ল্যাক যে ডট দিয়ে যে পার্টটা যাচ্ছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই আইডিয়াল প্র্যাকটিক্যালটা কিন্তু একদম আইডিয়ালের ধারে কাছে দিয়ে যাচ্ছে। এই যে দেখা যাক, এই যে আমি যদি এক্সিস ধরি, হরাইজন্টাল এক্সিস বা ভূমি বরাবর ধরি, প্র্যাকটিক্যালটা কিন্তু সাইড দিয়ে যাচ্ছে আইডিয়ালটার। আবার এখানে প্র্যাকটিক্যালটা একদম সাইড দিয়ে যাচ্ছে ভার্টিক্যাল এক্সিস। তো কি হচ্ছে, আমি যদি আইডিয়ালটা ধরি, আমি আইডিয়ালটাই ফার্স্টে কাউন্ট করি। আইডিয়ালে আমি জাস্ট এই এক্সিসটা কাউন্ট করবো, ভার্টিক্যাল এক্সিসে এখানে কিন্তু V ইকুয়ালস টু 0, মানে এখানে কোনো ভোল্টেজ নেই, এখানে শুধু কারেন্ট আছে। ভার্টিক্যাল এক্সিসে কিন্তু আমি কারেন্ট ড্র করছি, এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই। সো
আমি যদি খালি ভার্টিক্যাল এক্সিস কাউন্ট করি, এখানে জাস্ট আমি এই কথাটাই বলছি, আমি জাস্ট ভার্টিক্যাল এক্সিস কাউন্ট করছি, তাহলে এখানে ভোল্টেজ আমি 0 বসাবো, আর কারেন্টের ভ্যালু ধরে নিলাম 5, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, এই পর্যন্ত আমি কারেন্ট ধরে নিলাম 5 পর্যন্ত, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, আমি যখন ভার্টিক্যাল এক্সিস কাউন্ট করবো ওহমস ল দিয়ে, সেক্ষেত্রে আমি শুধু রেজিস্ট্যান্স পাবো 0, কারণ 0 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 0। কোনো কিছু শূন্যকে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে তার ভ্যালু শূন্যই হয়, ঠিক আছে। এটা আমি ভার্টিক্যাল এক্সিস কাউন্ট করলে এটা হচ্ছে। আমি আবার যখন হরাইজন্টাল এক্সিস কাউন্ট করবো, আমি শুধু এইটুকু কাউন্ট করবো, হরাইজন্টাল এক্সিস কাউন্ট করবো। সো হরাইজন্টাল এক্সিস এর ক্ষেত্রে তখন কিন্তু আবার আই এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু আমি জাস্ট ভি এর ভ্যালুটা আছে, কারণ হরাইজন্টাল এক্সিসে আমি ভি টা ড্র করেছি, বা ভূমি বরাবর আমি ভি টা ড্র করেছি, এখানে কিন্তু কোনো কারেন্টের ভ্যালু নাই, ঠিক আছে। সো হরাইজন্টাল এক্সিস এর ক্ষেত্রে কি হচ্ছে, ভি এর ভ্যালু আমি 20 ভোল্ট ধরছি, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আমি এটা ধরলাম 20 ভোল্ট পর্যন্ত ধরলাম, আর আই এর ভ্যালুটা হচ্ছে 0, কোনো আই এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে। সো 20 ডিভাইডেড বাই 0, কোন একটা সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করলে সেটার ভ্যালু কিন্তু ইনফিনিটি হয় বা অসীম হয়, সেটার ভ্যালু কিন্তু আবার 0 হয় না। মানে এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল জেনারেল নলেজ, তোমরা মনে জানো, 0কে কোনো কিছু দিয়ে ডিভাইড করলে সেটা ভ্যালু 0, কিন্তু কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে যখন ভাগ করবো ভ্যালু হচ্ছে ইনফিনিটি বা অসীম হবে। সো এই কনসেপ্টটাই আর কি, যে যখন আমি ভার্টিক্যাল এক্সিস আলাদা করে আমি কাউন্ট করছি, তখন সেটার আমি রেজিস্ট্যান্স ভ্যালু একরকম পাচ্ছি, যখন আমি হরাইজন্টাল এক্সিস কাউন্ট করছি তখন আমি রেজিস্ট্যান্স ভ্যালু একরকম পাচ্ছি। সো যখন আমি হরাইজন্টাল এক্সিস কাউন্ট করছি, যে আমি ইনফিনিটি পাচ্ছি, এটা আমি ওপেন সার্কিট বলছি, আবার ভার্টিক্যাল এক্সিস যখন আমি কাউন্ট করছি সেটাকে আমি শর্ট সার্কিট বলছি। ওকে, আচ্ছা। সো এটা একটা কনসেপ্ট গেল, কিন্তু আমাদের যে মূল যে জিনিসটা আমরা দেখছিলাম যে আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল, আমি যে বলছিলাম যে এই যে লাইনটা, এই আইডিয়ালের লাইন আর প্র্যাকটিক্যালের লাইন, এই যে কালো লাইনটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইন, এটা আলাদা। এই লাইনটা যে ডিফারেন্স, সেটা কিন্তু আমরা এখনো দেখি নাই। লাইনের ডিফারেন্সটা আমি এখানে দেখাই, এখানে সুবিধা হবে হপফুলি। এখান থেকে পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখা হয়ে যাবে, এই টপিকটা কভার হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে আমি যদি কনসিডার করি একটা আইডিয়াল ডিভাইস, এই নিচে থেকে আমি চিন্তা করি একটা আইডিয়াল ডিভাইস, একটা আইডিয়াল ডায়োড, এটা একটা আইডিয়াল কার্ভ, এটা আমি একটা মডেল কার্ভ ধরে নিলাম, যেটা একটা মডেল শহর বলে না, মডেল শহর, বা এটা একটা আইডিয়াল ডিভাইসের জন্য এই জিনিসটা, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমি ড্র করতে পারি, ঠিক আছে। এখন এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমি যদি সিম্পলিফাইড মডেলে যাই, আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করছি, এই আইডিয়াল ডিভাইসে আইডিয়াল ডায়োড থাকে, সেটার সাথে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করছি। ধরা যাক আমি ভোল্টেজ সোর্স 3 ভোল্ট অ্যাড করছি, ঠিক যে ভোল্টেজ সোর্সটা আমি অ্যাড করছি সেই 3 ভোল্ট ভোল্টেজ সোর্সটা ডান দিকে সরে যাচ্ছে। এই ভোল্টেজ সোর্সটা এখানে কিন্তু 0-তে ছিল, ভোল্টেজ সোর্সটা আমরা যদি এখন দেখি এখানে কিন্তু 0-তে ছিল, কিন্তু এখানে কিন্তু আবার ডানে অনেক দূর চলে গেছে ভোল্টেজ সোর্সটা। ধরা যাক আমি যদি 4 ভোল্টে অ্যাপ্লাই করছি, তাহলে আমি বলতে পারি 4 ভোল্ট ডানে চলে গেছে, ঠিক আছে, ভোল্টেজ সোর্সটা, মানে ভোল্টেজ সোর্সটা বেড়ে গেছে। আমি আবার যদি নেগেটিভ দিই, তাহলে নেগেটিভের এই দিকে বেড়ে যাবে ভোল্টেজ সোর্সটা। সো এই আইডিয়াল ডিভাইস থেকে সিম্পলিফাইড মডেলে কিন্তু একটা চেঞ্জ হলো, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভে একটা চেঞ্জ হলো। আমি এর পরবর্তীতে যাব পিসওয়াইজ লিনিয়ার মডেলে। পিসওয়াইজ লিনিয়ার মডেলে কিভাবে চেঞ্জ হলো, আইডিয়াল ডায়োড থেকে প্রথমে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাড করছি, তারপরে ভোল্টেজ সোর্স যে সিম্পলিফাইড মডেলটা আছে সেটার সাথে আমি একটা রেজিস্ট্যান্স অ্যাড করছি। সেই রেজিস্ট্যান্সটা অ্যাড করার কারণে এই যে ভোল্টেজ সোর্সটা আমি সোজা লাইন, কারেন্টের বরাবর সোজা লাইন আমি ড্র করছিলাম, এই রেজিস্ট্যান্সটা অ্যাড করার কারণে এটা ডানে চলে যাচ্ছে, রেজিস্ট্যান্সটা বেঁকে যাচ্ছে, বা এই যে সোর্সটা, এই যে কার্ভে এই লাইনটা বেঁকে যাচ্ছে, ঠিক আছে। সো এই যে ডিফারেন্সটা এই পিসওয়াইজ লিনিয়ার মডেলের ক্ষেত্রে আর এই যে আইডিয়াল ডিভাইস আর পিসওয়াইজ লিনিয়ার মডেলের কিন্তু আমরা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি। আইডিয়াল ডিভাইসে এখানে ভোল্টেজ 0, এখানে লাইনটা সোজা চলে গেছে, তেমন কোনো পার্থক্য নাই। এই যে ডিফারেন্সটা, প্রথমে একটা ভোল্টেজ সোর্স তারপর একটা রেজিস্ট্যান্স অ্যাপ্লাই করলাম। সো পিসওয়াইজ লিনিয়ার মডেলে কিন্তু এই যে ডিফারেন্স, এই যে ভোল্টেজ ধরো 4 ভোল্ট সরে গেল, তারপরে যে বেঁকে গেল, এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভে কিন্তু পিসওয়াইজ লিনিয়ার মডেলে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। সো এই পিসওয়াইজ লিনিয়ার মডেলটাই কিন্তু প্র্যাকটিক্যাল মডেল, একটা প্র্যাকটিক্যাল মডেল, সেটা হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার মডেল। সো আমরা যে আইডিয়াল যে সিনারিও চিন্তা করি, সেই সিনারিও অনুযায়ী কিন্তু আমাদের হয় না। আমরা ধরা যায়, আমরা দেখা যায় চিন্তা করি যে আমরা চিন্তা করি এরকম যে আইডিয়াল ডিভাইস যেরকম সেরকম আমরা ম্যাথমেটিক্স করি, যে আইডিয়াল ডিভাইস অনুযায়ী ম্যাথমেটিক্স করি, আমরা অ্যাঙ্গেলটা কনসিডারেশনে আনি না, আমরা অ্যাঙ্গেলের কোনো হিসাব নিকাশ করি না, কিন্তু এখানে কিন্তু অ্যাঙ্গেলের হিসাব আছে, এটা আমরা হিসাব করি না প্র্যাকটিক্যাল কার্ভে। এই ছবিটা দেখলে একটু ক্লিয়ার হবে। এখানে একটা কার্ভ চলে গেছে, এটাই কিন্তু প্র্যাকটিক্যাল যে ডায়োড বা প্র্যাকটিক্যাল সার্কিট,
এই যে কার্ভটা চলে গেছে, কিন্তু আমি শুধু কনসিডার করবো এই যে নীল লাইনটা, সোজা লাইন কনসিডার করবো। কারণ কি, আমার ম্যাথমেটিক্স এর সুবিধার জন্য। আর যতটুকু সরে যাচ্ছে কার্ভটা, সেটা ম্যাথমেটিক্স হিসাবে অনেক নগণ্য। তাই এটা আমরা ইউজুয়ালি ম্যাথমেটিক্স টার্মে আমরা সার্কিটের জন্য এটা আমরা কনসিডার করি না, ঠিক আছে। সো আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যালের ডিফারেন্স হচ্ছে এইটাই, যে এই আইডিয়ালটা, এই যে সোজাসুজি যে ব্লু লাইনটা, সেটা হচ্ছে আইডিয়াল, আর এই যে ব্ল্যাক যেটা, সেটা যেটা একদম সাইড দিয়ে বা পাশ দিয়ে চলে গেছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এখান থেকে আমরা পিসওয়াইজ লিনিয়ার মডেলও দেখে গেলাম। পিসওয়াইজ লিনিয়ার হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োড বা প্র্যাকটিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিটের একটা মডেল, পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। সো এখান থেকে আমরা সিম্পলিফাইড আইডিয়াল আর পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটের যে ডিফারেন্সটা, সেটা আমরা দেখে নিলাম। ওকে, আচ্ছা, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ছোট একটা টপিক, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড আর হচ্ছে মেকানিক্যাল সুইচের মধ্যে ডিফারেন্স আর পার্থক্য। মূলত সেমিকন্ডাক্টর ডায়োড আর মেকানিক্যাল সুইচ একই রকমই কাজ করে, দুইটাই হচ্ছে কারেন্ট ফ্লো কন্ট্রোল করে। দুইটা টার্মিনাল যদি হয়, সেটা কারেন্ট ফ্লোটা কন্ট্রোল করে। শুধু সেমিকন্ডাক্টর ডায়োড আর মেকানিক্যাল সুইচের একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে যে কোনো একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো সেমিকন্ডাক্টর ডায়োড করতে পারে, কিন্তু মেকানিক্যাল সুইচ সেটা করতে পারে না, ঠিক আছে। মেকানিক্যাল সুইচের ক্ষেত্রে একটা দিকে কারেন্ট ডিরেকশন নাই। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োড আর মেকানিক্যাল সুইচের মধ্যে পার্থক্য। এক্সামে আসলে আমরা সবাই লিখতে পারবে। আচ্ছা, আর এই পর্যন্তই আমরা তাহলে কতটুকু কভার করলাম। আমরা আজকে বায়াসিং দেখলাম, নো অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, শকলিস ইকুয়েশন, থার্মাল ভোল্টেজ, ব্রেকডাউন রিজন, আইডিয়াল ভার্সেস অ্যাকচুয়াল সেমিকন্ডাক্টর, ডিফারেন্স বিটুইন সেমিকন্ডাক্টর ডায়োড এন্ড মেকানিক্যাল সুইচ, পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট, সিম্পলিফাইড ভার্সেস আইডিয়াল ভার্সেস পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমরা করি নাই হচ্ছে এটা ডিসি অর নাম্বার 8 আমরা করি নাই, রিভার্স রিকভারি টাইম আর এডি আমরা করি নাই। নাম্বার 8, নাম্বার 11, 12 এই তিনটা আমরা কমপ্লিট করি নাই। আর আমরা ম্যাথস গুলো করি নাই, ম্যাথস গুলো আমরা করবো নাম্বার 8, নাম্বার 11, নাম্বার 12 আমরা করবো, আর ম্যাথস গুলো আমি ভিডিও টিউটোরিয়াল করে দিব। আচ্ছা, এখনো পর্যন্ত আজকে যতটুকু করানো হয়েছে, কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলবেন। আমি এই যে নোটসটা যেটা দিকে পড়াচ্ছি, সেই নোটসটা আমি দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, শিওর। কারো কোনো প্রবলেম আছে কি এখনো পর্যন্ত? না স্যার, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমি নোটস দিয়ে দিব। হোপফুলি নোটসটা দেখলে আমার মনে হয় সবার আরো বুঝতে সুবিধা হবে, সবাই পড়াশোনা করতে পারবে হোপফুলি। আচ্ছা স্যার, একটা কথা ঠিক আছে। ছিল। হ্যাঁ, বলুন। স্যার, বলছিলাম কি, আপনি তো দুইটা ক্লাস একসাথে নেন, মানে তো এই ক্লাসটা নিচ্ছেন তো স্যার, আজ শনিবার তো ওয়ার্কিং ডে থাকে, তো আপনি দুইটা ক্লাস তাও মানে ওই শনিবারই নিচ্ছেন, তো এই ক্লাস দুটো কি শুক্রবারে নেওয়া যায় না? আমি বৃহস্পতিবার নিচ্ছি, আজকে বৃহস্পতিবার। সরি স্যার, মানে বৃহস্পতিবারটাও তো ওয়ার্কিং ডে। না, শুক্রবার নেওয়া যাচ্ছে না, কারণ আমি যতদূর দেখেছি সিএসসি দের রুটিনে, আপনি কোন ডিপার্টমেন্ট আমি শিওর না, আমি সিএসসি দের কোনো ফাঁকা পাইনি শুক্রবারে আসলে। রাহাত মনে হয় বলতে পারবে, তোমাদের মনে হয় কোনো ফাঁকা নাই শুক্রবারে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো এই কারণে আমি কিন্তু এটা স্যার, মিলিয়ে নিতে চাই। অ্যাকচুয়ালি কি আমাদের তো মানে আমরা তো ইভিনিং শিফটে ভর্তি হয়েছিলাম শুক্রবারে ক্লাস করার জন্য, এই কারণে শুক্রবারে ক্লাস হচ্ছে না, আমরা তো ক্লাস মিস করতে আছি। না, এই কারণে তো আপনাদের ক্লাস সন্ধ্যাবেলা না হয়, সন্ধ্যাবেলা তো ইভিনিং শিফটের আপনাদের ডিউটি থাকে না বা অফিস থাকে না, সেই কারণে সন্ধ্যাবেলা। এবং আমি এটা আরো ভুল লেটেও কথা, না। আমাদের অফিস থাকে তো, আমাদের অনেকেরই এখানে অনেকেই আছে যাদের অফিস থাকে। স্যার, আমরা এর জন্য- কাস্টমার এর জন্য জব থেকে আসি। আচ্ছা, এটা তাহলে আপনি যেটা করতে পারেন, এটা অফিসে কথা বলতে পারেন, কারণ আমাদের যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা হচ্ছে যে কোনো দিন সন্ধ্যাবেলা আমাদের ইনস্ট্রাকশন এরকমই দেওয়া আছে, আপনাদের সাথে শেয়ারই করছি, যে 5টার পর থেকে, ঠিক আছে, 5টা বা 6টার পর থেকে আমরা যে কোনো দিন সন্ধ্যাবেলা ক্লাস নিতে পারবো, এবং শুক্র এবং শনিবার আমরা সকালবেলাও ক্লাস নিতে পারবো, এবং এই অনুযায়ী রুটিন করা হয়, ঠিক আছে। তো এইটা স্যার, সেক্ষেত্রে আপনার তো দুইটা ক্লাস, আপনি দুইটা ক্লাস একসাথে নিচ্ছেন, আপনি একটা ক্লাস যদি শুক্রবারে নিতেন তো ওইটা তো আমরা করতে পারতাম। শুক্রবার একটা ক্লাস নিলে সিএসসি দের ক্লাস আমি নিতে পারছি না, সেক্ষেত্রে তাদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। সেখানে অনেক টাইম কমিটমেন্টের ব্যাপার আছে, অনেক স্কেজুল ফাঁকা থাকা না থাকার ব্যাপার আছে। আমি একটা ক্লাস আমি সিপিলিদের আলাদা করে নিলাম, সেক্ষেত্রে সিএসসি দের আমি আলাদা করে এখানে নিলাম, সেক্ষেত্রে একটা মিসম্যানেজমেন্টের একটা সম্ভাবনা থাকছে, ঠিক আছে। সেক্ষেত্রে সেটা আমি করতে পারবো।
আর আপনাদের যদি টাইমিং এর ব্যাপারে প্রবলেম থাকে, যে আপনারা যেটা বলছেন যে আপনাদের ভর্তি হয়েছেন ওই হিসাব করে, বা আপনারা যে সব ক্লাস শুক্রবার হবে এরকম আপনারা আগে থেকে জানেন, বা এরকম আপনাদের বলা আছে, আমাদেরকে এরকম বলা নাই আর কি। আমাদের থেকে মানে অফিসিয়াল আমাদের স্টাফ বা যেগুলো মেজর সাবজেক্ট, আই মিন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, এটা তো ইলেকট্রনিক্স আমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট। এখন আমরা এইটা তো প্রথম, এই সাবজেক্টটা প্রথম পেলাম, এখন যদি আমরা বেসিকটা না শিখতে পারি, আমরা ফার্দারে আমরা ওই ডিপলি শিখতে পারবো না। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আপনি শনিবার 2টি ক্লাস নিয়ে নিচ্ছেন, আমি ক্লাসই করতে পারতেছি না, তো আমি ফার্দারে কি করব? আমি বৃহস্পতিবার রাতে 2টা ক্লাস নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। বৃহস্পতিবার রাতে, ইউজুয়ালি শুক্রবার সবার ছুটি থাকে, ইউজুয়াল যেটা হচ্ছে সেটাই আমরা চিন্তা করি, ইউজুয়ালি শুক্রবার সবার ছুটি থাকে। তো বৃহস্পতিবার রাতে আমি কিন্তু ক্লাস দিচ্ছি। এমনও না যে আমি রবিবার রাতে, সোমবার রাতে, মঙ্গলবার রাতে বা বুধবার রাতে আমি আপনাদের ক্লাস দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা এরকম অভিযোগ করতে পারেন যে এরকম আমাদের অফিস টাইম বা ক্লাস টাইম। ইউজুয়ালি বৃহস্পতিবার রাতে কারোই কোনো সমস্যা থাকার কথা না। তো সেই হিসাব করে বৃহস্পতিবার রাতে আমি ক্লাস রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে, শুক্রবার এরকম আসলে আশা করাটা খুব ভুল আমি বলবো, কারণ শুক্রবার একদিনের মধ্যে সব ক্লাস রাখা হবে বা একদিনের মধ্যে প্রত্যেকটা স্কেজুল ফেলানো হবে, এরকম আসলে আমার মনে হয় না এটা সম্ভব হবে। তারপরে যদি আপনারা মনে করেন যে এরকম আপনাদের করতে হবে বা আপনাদের ক্ষেত্রে এইরকম ছাড়া কোনো উপায় নেই, সেটা আপনি অবশ্যই প্রশাসনের সাথে কথা বলে দেখতে পারেন যে এরকম কোনো ব্যবস্থা করা যায় কিনা। কেন্দ্রীয় ভাবে আমাদের এরকমই নোটিশ দেওয়া আছে যে এইভাবে আমরা ক্লাসগুলো নিতে পারবো, এবং এইভাবেই আমরা এই আমাদের রুটিন সাজিয়েছি। এবং একটা রুটিনের সাথে আরেকটা রিলেটেড আমি, কারণ হচ্ছে আমি যখন এই রুটিনটা, আমি যখন এই একটা রুটিন চেঞ্জ করব, দেখা যায় যে ওই স্লটে আরেকটা টিচারের ক্লাস আছে, তো পুরো জিনিসটাই হজবরল হয়ে যাবে আমি জিনিসগুলো চেঞ্জ করতে চাই। তো এই কারণে এটা সম্ভব হবে না। কিন্তু আপনাদের যদি ওই ব্যাপারে সমস্যা থাকে যে শুক্রবারেই সব ক্লাস আনতে হবে, সেটার ব্যাপারে আমি আপনাদের হেল্প করতে পারবো। আপনাদের এটা প্রশাসনের কথা বলতে হবে, বা এটা স্যার এখানে কিন্তু আমরা বলি না যে শুক্রবারে সব ক্লাস আনতে হবে, আমরা কিন্তু সেটা বলি না। আমরা বলছি এই সাবজেক্টটা মেবি 4 ক্রেডিটের, তো যদি 4 ক্রেডিটের সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমাদের তো 2টি ক্লাস আমাদের পাওয়া দরকার। তো আপনি একটা ক্লাস যদি শুক্রবারে নিতেন, আরেকটা ক্লাস তো আপনি বৃহস্পতিবার নিচ্ছেনই, তো আমরা তো বলি এটা না যে সব ক্লাসই আমাদের শুক্রবারে নেন। এটা 4 ক্রেডিটের কোর্স না, এটা 3 ক্রেডিটের কোর্স। আর হচ্ছে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট এই কথাগুলো কিন্তু আসলে শোভনীয় না, কারণ কি প্রত্যেকটা কোর্স ইম্পর্টেন্ট। আমি এই জিনিসটা এভাবে বলা উচিত না যে আমি ডিপার্টমেন্টাল কোর্স করছি, একটা টিচার যদি হিউম্যানিটিস এর কোর্স নিচ্ছে তার কোর্স কি ইম্পর্টেন্ট না? আমার অবশ্যই তার কোর্স ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, এখন মানে আমার যে ডিগ্রি ফুলফিল করার জন্য, তাহলে তো আমি 170 ক্রেডিট ডিপার্টমেন্টাল কোর্স দিতে পারি, কারণ ডিপার্টমেন্টাল কোর্সের কিন্তু অভাব নাই। আমি ডিপার্টমেন্টাল কোর্স, যেমন আমি ইলেকটিভ কোর্স, আমরা কেবল পাওয়ার ইলেকটিভ করাই ম্যাক্সিমাম। আমাদের এখানে ইলেকট্রনিক্স ইলেকটিভ আমরা করাইতে পারি, আমরা কম্পিউটার ইলেকটিভ করাইতে পারি, টেলিকমিউনিকেশন ইলেকটিভ আমরা করাতে পারি। সো আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি যে ইলেকট্রিক্যালের কোর্স, ডিপার্টমেন্টাল কোর্স, এটা অনেক ইম্পর্টেন্ট কোর্স, এটা শুক্রবারে নেওয়া। কিন্তু মানে অন্যান্য কোর্স যে আনইম্পর্টেন্ট এটা আমি বলবো না, প্রত্যেকটা কোর্সেরই ইম্পর্টেন্স আছে। যদি ইম্পর্টেন্স না থাকতো তাহলে ইউজিসি থেকে এরকম রেস্ট্রিকশন থাকতো না যে আপনাদের যে স্যার নন আমি ডিপার্টমেন্টাল ওই কোর্সগুলো আনইম্পর্টেন্ট সেটা বলি না, আমি এটা বলতে চাচ্ছি যে এইটা তো আমাদের ইলেকট্রনিক্স এর আমরা ফার্দারে আরো সাবজেক্ট পাবো, তো সেহেতু এই সাবজেক্টটা যদি আমরা বেসিকটা যদি না শিখতে পারি, তো আমাদের পরবর্তীতে যেই সমস্যা হবে, তো এইটা দ্বারা আমি বুঝিয়ে নেই যে অন্য সাবজেক্ট গুলি আনইম্পর্টেন্ট, সেটা বুঝিয়ে নেই। ওগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে, কিন্তু ওই সাবজেক্ট গুলো আসলে এরকম না যে এইটা না করলে পরবর্তীতে আমি বুঝতে পারবো না, এরকম না। যেমন সোশ্যাল সায়েন্সের ক্লাসগুলো কিন্তু এরকম না, এগুলো সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমাদের ডিপার্টমেন্টে মানে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সাবজেক্ট গুলো এগুলো একটু আলাদা, এগুলো আপনার বেসিকটা আগে জানতে হবে তো আমাদের, তা নাহলে আমি পরবর্তী ক্লাসে তো কিছুই বুঝবো না। আমি আপনার কথা বুঝতে পেরেছি। সো যেটা হয়, আমাদের যে টিচাররা যখন রুটিন করি, আমাদের টিচাররা রুটিন আলাদা করে করা হয়। দেখা যাক যে শুক্রবারে যদি একজন সোশ্যাল